This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই কলকাতার একটি রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সে খবর আমরা চোখ রাখবো। ভবানী সিনেমা হল, চারু মার্কেট থানা এলাকায়, সেই ভবানী সিনেমা হলের কাছে একটা বন্ধ ফ্ল্যাটে একজনের দেহ পাওয়া গিয়েছে। পরিচারকের কাজ করতেন তিনি বলে জানা যাচ্ছে। 5 তলার ফ্ল্যাট থেকে বছর 22-এর ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। খুন করা হয়েছে যুবককে, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। সূত্রের খবর, কুশল ছাবড়া নামে এক ব্যক্তির ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন এই ব্যক্তি, মৃত ব্যক্তি, যার নাম অবিনাশ বাউড়ি। আজ বাড়ি যাওয়ার কথা ছিল তার। ফ্ল্যাটে একাই ছিলেন অবিনাশ। দুপুরে ফ্ল্যাটের মালিক একাধিকবার ফোন করলেও অবিনাশ ধরেননি। এরপর ড্রাইভারকে দেখতে পাঠান ফ্ল্যাটের মালিক। দরজা খুলে দেখা যায় ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় অবিনাশের দেহ পড়ে আছে। ঘটনাস্থলে চারু মার্কেট থানার পুলিশ যায়। আমার সহকর্মী আজিজ এই মুহূর্তে রয়েছেন। আজিজ, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত, কিছুক্ষণ আগেও যেটা আমরা জানছিলাম, প্রাইমা ফেসি থেকে জানা যাচ্ছে যে অনুমান করা হচ্ছে যে এটা বোধহয় খুনের ঘটনা। এখনো পর্যন্ত সেই তথ্য মজবুত হয়েছে? আর কিছু জানা যাচ্ছে? দেখো, একেবারেই এই মুহূর্তে যে গাড়িটি বেরিয়ে গেল সেই গাড়িতেই কিন্তু এই মৃতদেহ ছিল এবং এই বডি যাবে, ময়নাতদন্ত হবে এবং তারপর কিন্তু আরও স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ যেমনটা বলছে, ডিসি সাউথ সেই সঙ্গে জয়েন্ট সিপি ক্রাইম, তারা যেমনটা বলছেন যে আঘাতের চিহ্ন দেখে কিন্তু এটাকে খুন বলেই মনে করা হচ্ছে। এবং বেশ কয়েকটি প্রশ্ন, শুভজিৎ, এখানে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই প্রশ্নগুলি পুলিশ কর্তারা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই যে আবাসন দেখছো, দেশপ্রাণ শাসমল রোড, একদম চারু মার্কেট থানার অন্তর্গত এই বহুতলের একদম টপ ফ্লোরে একটি ফ্ল্যাটে এই কুশল ছাবড়া, তার ফ্ল্যাট, এবং সেখানেই পরিচারকের কাজ করতেন বছর 22-এর এই যুবক এবং আসানসোলের বাসিন্দা এই অবিনাশ বাউড়ি। এবং আজকে তার বাড়ি যাওয়ার কথা ছিল, সেই মতোই কিন্তু এই যে ফ্ল্যাটের যারা মালিক, অর্থাৎ এই ফ্ল্যাটের মালিক কুশল ছাবড়া, তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী এবং সন্তান তারা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং ফাঁকা ফ্ল্যাটে সে কিন্তু একা ছিল সকাল থেকে, যেমনটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড জানাচ্ছে। এবং ফ্ল্যাটের মালিক যখন তাকে বারবার ফোন করে, ফোনে যখন তাকে পায় না, তখন সে তার ড্রাইভারকে পাঠায় এই ফ্ল্যাটে, এবং ড্রাইভার ফ্ল্যাটে উঠে দেখে যে ফ্ল্যাটের দরজা বন্ধ। এবং তারপর সে নিচে আসে, কেয়ারটেকারকে নিয়ে উপরে যায়। উপরে গিয়ে দরজা খুলে দেখে যে ডাইনিংয়ে তার দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। এবং তারপর চারু মার্কেট থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং সেই সঙ্গে লালবাজার থেকে ডগ স্কোয়াড আসে এবং গোটা এলাকা তারা তদন্ত করেছে। এবং পাশাপাশি এখানকার যারা সিকিউরিটি সেই সময় ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই সিকিউরিটিকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে একজন অজ্ঞাত পরিচয় যুবকের সঙ্গে এই অবিনাশ বাউড়ি আজ দুপুরের পর কিন্তু এই ফ্ল্যাটে উঠেছিলেন এবং তার সঙ্গেই তাকে শেষবারের মতো দেখা গেছে। এবং কে এই ব্যক্তি, কে ছিল তার সঙ্গে, সেই বিষয়টি কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ আরও জানার চেষ্টা করছে যে ঠিক কী কারণ হতে পারে। দেখো, পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি খুন। যদি খুন হয়ে থাকে তাহলে তার পিছনে মোটিভ কী ছিল, সেই বিষয়টি পুলিশ তদন্ত করার চেষ্টা করছে। এবং বেশ কয়েকটি বিষয় উঠে আসছে, টাকার লেনদেনের কোনো সমস্যা ছিল কিনা। বেশ, তাহলে কোন কোন কারণে, যদি খুনের তথ্য এই ক্ষেত্রে মজবুত হয়ে থাকে, তাহলে কোন কোন কারণে তারা এটা মনে করছেন সেই বিষয়টা দেখার চেষ্টা করছেন। পুলিশ কর্তারা আজকে কি বলেছেন আমি একবার শোনাবো দর্শকদের। হ্যাঁ, ইনজুরি দেখে যে প্রাইমা ফেসাই এটা মার্ডার মনে হচ্ছে, বাট প্রাইমা ফেসাই আমরা যে বলছি কি হোমিসাইডাল ইনজুরি আছে। কোনো অস্ত্র বা কিছু পাওয়া গেছে? ওটা ইন্টারনাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, স্টিল ইট ইজ গোয়িং অন। সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে ওটা এই মুহূর্তে বলতে পারবো না। ওটা যদি কিছু থাকে, এখন ইনভেস্টিগেশনের পার্ট আছে, পোস্ট ইনভেস্টিগেশন আমাদের যে বেরোবে ওটা আপনাদেরকে জানিয়ে দেবো। অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তির সঙ্গে একে আজকে দুপুরবেলায় দেখা গেছে, এইটা এখানকার সিকিউরিটি গার্ড বলেছেন। এছাড়া কোনো ডিটেলস আমরা পাইনি। বাকি সমস্ত ডিটেলস পুলিশ তদন্ত করে দেখেছি। বিল্ডিং এর সিসিটিভি আছে, তার আমরা ফুটেজ নিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে কিছু মানে দেখুন, এখনই তো এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না, আমরা সেটা বুঝতে পারবো আস্তে আস্তে। ঘটনা যত হবে আমরা বুঝতে পারবো। মালিকের সঙ্গে কথা হয়েছে, মালিক আমাদের কোঅপারেট করছে। কোনো পর্যন্ত তার ফোনটা মিসিং আছে, ঠিক আছে? তার ফোনটা মিসিং থাকলে তো আমাদের এই মুহূর্তে বলা সম্ভব না। তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে, সেই ব্যাংকে আমরা গেলে তবেই বলতে পারবো কিছু মিসিং হয়েছে কিনা। স্টিল তার রিপোর্ট এখনো বাড়ির মালিক আমাদের কাছ থেকে দেয়। এক্ষেত্রে যেই পরিচারিকা, মানে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে ওই আবাসনের কিছু পাশের ফ্ল্যাটে যারা থাকতেন তারা কিভাবে দেখছেন বিষয়টা, তারা কি মনে করছেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা কি বলছে আপনারা শুনুন। রক্ত হয়ে রয়েছে, এটাই দেখি, আর কিছু দেখিনি। আমি ওর যাদের লোক তারাই ঘর খুলেছে, আমরা শুধু ঘরের বাইরে থেকে জাস্ট দেখেছি। পুলিশের গেট ফেট খুলে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ভেতর দিয়ে লক ছিল, পুলিশ দিয়ে লক খুলে। না, ওই সময় মনে ছিল না, মনে হয় অফিসে গেছিল, সেই টাইমের মধ্যে নাকি একটা বন্দুকে নিয়ে
অন্যদিকে এবার যাদবপুরের উপাচার্য মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরিমানা রাজ্যপালের। অবৈধ সমাবর্তনের জন্য যা টাকা খরচ হয়েছে ফেরত দিন, রাজভবনের তরফ থেকে নির্দেশ এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে অবৈধ ঘোষণা করেছে রাজভবন। বেনজির ঘটনা, এমন ঘটনা আগে ঘটেনি বলছেন যাদবপুরের অধ্যাপক। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন। সুমন, সত্যি বেনজির এরকম একটা বিষয়, এই বিষয়টা রাজ্যপালের তরফ থেকে এমন নির্দেশ এলো কেন, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন থেকে উপাচার্য ভাস্কর গুপ্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তারপর থেকে আমরা ক্রমাগত এই ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি। এখন উপাচার্যকে কার্যত জরিমানা দিতে বলা হয়েছে। তাকে বলা হয়েছে যে তিনি যেহেতু বেআইনিভাবে সমাবর্তন অনুষ্ঠান করেছেন, ডিগ্রি প্রদান করেছেন, তাই তার জন্য যত টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে দিতে হবে। উপাচার্য অবশ্য বলছেন এরকম চিঠি এই নিয়ে দ্বিতীয়বার এলো, রাজ্য সরকারকে সবটা জানানো আছে। তবে রাজ্যপালের কাছ থেকে এই চিঠি আসা এবং উপাচার্যকে বলা যে আপনি বেআইনি সমাবর্তন করেছেন তাই তার জন্য জরিমানা দিন, সব টাকা ফেরত দিন, এটা কার্যত বেনজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলা চলে। শুভজিৎ, তো এখনো পর্যন্ত এই বিষয়টা রাজ্যপালের তরফ থেকে উপাচার্যকে বলা হচ্ছে টাকা ফেরত দেওয়ার বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া, অন্যান্য অধ্যাপকদের প্রতিক্রিয়া? প্রত্যেকেই কার্যত বুঝতে পারছেন না যে এই পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করা উচিত। তার কারণ এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই, উপাচার্যহীন অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেই জায়গায় শিক্ষা দপ্তরকে পুরো বিষয়টা জানিয়েছেন শিক্ষকরা, অধ্যাপকরা, এবং পরবর্তীকালে যে ব্যবস্থা নেওয়া হবে। তবে অধ্যাপকরা অনেকেই বলছেন এটা বেআইনি, এভাবে চলতে পারে না। সুমন, আমি খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, অবৈধ কেন বলা হচ্ছে সেই বিষয়টা একটু নির্দিষ্টভাবে বলবে? তারা বলছেন যে যেহেতু উপাচার্য সেই সময় দায়িত্বে ছিলেন তাই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বোচ্চ ক্ষমতা তার রয়েছে, সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া, তাই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে এখন আচার্য অপসারিত উপাচার্যের কাছে টাকা চাইতে পারেন না। বেশ বেশ, ধন্যবাদ সুমন, ধন্যবাদ। অন্যদিকে আবারও পুলিশকে বেলাগাম আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। আগামী দিনে জনগণ পুলিশকে পেটাবে, ঠিক এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। মোথাবাড়ি যেতে বাধা দিলে লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছে সুকান্ত মজুমদার। পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না, কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তা ময় মহিলা, ময় মুসলিম, আবার বয় বিজেপি, বয় বিতর্ক। মহিলা রাজনীতির পর মুসলিম ভোট নিয়েও বিজেপির অন্দরে কিন্তু নানা সুর শোনা যাচ্ছে, মানে ভিন্ন সুর যাকে বলে। শুভেন্দু দিলীপ যা বলছেন, সুকান্ত অগ্নিমিত্রা সেটা বলতে পারছেন কি? আসুন দেখি তারা কে কি বলছেন। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই। সোজা কথা সোজা বলা ভালো, তুমি আমার আমি তোমার। লাগবে না মুসলমান ভোট, লাগাতার এটাই বলে চলেছেন বিরোধী দলনেতা। কেউ বলছেন ঝুঁকি, আবার কেউ বলছেন অঙ্ক। এটাই রাজনীতির ধর্মীয় অঙ্ক। শুভেন্দু অধিকারী যা বলছেন সেটাই শোনা যাচ্ছে দিলীপ ঘোষের গলায়, আবার উল্টোটাও ঘটছে। বিধানসভায় একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে, অনেকেই বলেছেন তারপর থেকেই মিলে সুর মেরা তুমারা। এবার ফের একবার শুভেন্দুর সঙ্গে গলা মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো। কেন এই ভাবনা দিয়েছেন নিজের সপক্ষে যুক্তিও। কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই। বঙ্গ বিজেপিরও কি এটাই মত আর পথ যদি না মেলে? কি বলছেন অগ্নিমিত্রারা? প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। সুর কি নরম লাগলো?
পোস্টার বিতর্কে অগ্নিমিত্রাকে তোপ দেখেছেন দিলীপ। সুর কি মিলছে না? ভোট দেয় না আর ভোট দিতে হবে না, পার্থক্যটা তো অনেক। অঙ্ক আরও আছে। যেখানেই হিন্দু ভোট সেখানেই কি বিজেপি জেতে? সেটাও তো 2-2-4 নয়। শেষ ভোট ছিল উপনির্বাচনের। দেখা গেছে মানিকতলায় 97% হিন্দু ভোটার থাকলেও বিজেপি হেরেছে। রায়গঞ্জে 84% হিন্দু ভোটের মাত্র 24% পেয়েছে বিজেপি। বাগদাতেও একই ঘটনা। রানাঘাটে 91% হিন্দু ভোট সত্ত্বেও মাত্র 36% ভোট পেয়েছে বিজেপি। উপনির্বাচনে শাসকের পক্ষে রায় থাকে, এটা যেমন যুক্তি তেমনই সাধারণ নির্বাচন হোক বা উপনির্বাচন, হিন্দু ভোটাররা কি ভোটের রকম ফেরে বিপক্ষ শিবিরে ভোট দেবেন? কাজেই ভোট যে শুধু ধর্মের ভিত্তিতেই বাক্সবন্দী হবে সেটারও কি গ্যারেন্টি মিলছে? সংগঠনের বদলে কেবল ধর্মের কলে বাতাস কি ঝড়ে পরিণত হবে? প্রশ্নটা থাকছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা গ্র্যান্ড আর্ট প্রদর্শনী এবং বই প্রকাশিত হলো নিউ টাউনের নজরুল তীর্থে। শিল্পী রামকিঙ্কর বেজের মৌলিক কিছু চিত্রকর্ম, ভাস্কর্য, আধুনিক ভারতীয় শিল্পে তার অবদানকে তুলে ধরা হয়েছে। প্রগতির ধারণা অন্বেষণ এই প্রদর্শনীটি 31শে মার্চ পর্যন্ত চলবে। রামকিঙ্কর বেজের জীবনী লিখেছেন চন্দ্রনাথ দাস এবং সহলেখিকা চন্দ্রিমা দাস। প্রদর্শনীটি এখানে 72টি শিল্পকর্মের শৈলী তুলে ধরা হয়েছে, যার মধ্যে 60টি ছবি, 12টি ভাস্কর্য রয়েছে। আমাদের এই বইটার মধ্যে রামকিঙ্কর বেইজি, রাধারানী দেবী যে দলিল ট্রান্সফার হয়েছে, কিছু আনসিন লাইফ গুলো, সেগুলো সমস্ত কিছু দেখানো হয়েছে। কলকাতার বুকে এরকম একটা জিনিস দেখা মানে একটা সৌভাগ্য। ধন্যবাদ জানাচ্ছি আমার পাবলিশারকে, আর্ট কনজিয়ারকে, বিজয় প্রসাদ শুক্লা, যিনি আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা, আমার মেয়েকে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন বইটা পাবলিশ করার জন্য। এতগুলো কাজ একটা জায়গায় আসছে, এই কাজগুলো দেখেই তো শিখছি। পড়তে পড়তে শেখাটা অলরেডি হয়ে যাচ্ছে। এই নয় যে শুধুমাত্র বাবার কাছ থেকে শিখেছি, বাবার জায়গাটা দেখিয়ে দিয়েছে, সেটাকেই আমি অনুসরণ করার চেষ্টা করছি। রাজারহাটের লাউহাটিতে প্রায় 700 জন দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কয়েক বছর ধরেই ঈদের প্রাক্কালে রাজারহাট প্রত্যন্ত অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে তিনি দাঁড়ান। তাদের হাতে ঈদের নতুন জামা কাপড় তুলে দেন তিনি। এবারেও তার অন্যথা হয়নি। পুজোর সময় পুজো থেকে চলো হাতদড়ি পুজোর বাজার করেছি, এবার চলো হাতদড়ি ঈদের বাজার ব্লক এলাকায় করছি। লাউহাটি এলাকায় সমস্ত বাচ্চাদের নিয়ে দোকানে দোকানে গিয়ে কোনো মঞ্চে তুলে তাকে দেওয়া হবে না, বাচ্চারা নিজের চয়েসফুল করে জামা কাপড় দেখবো। 0 থেকে 12 বছর বয়সী বাচ্চা কেউ যাতে ফেরত না যায়, সবার মুখে খুশির ঈদ। আমাদের এখানকার ইমাম পরিষদ থেকে আরম্ভ করে অলকারণ ফাউন্ডেশন সবাই রয়েছেন, সবাই মিলে থেকেই একটা সম্প্রীতির বার্তা আমরা দিয়েছেন।